আমার স্বভাব এমন যে আমি যদি কারোর সাথে 2 মিনিট কথা বলি তাহলে আমি দ্রুত বন্ধু হয়ে যাই। দল ছাড়া আপনি কোথাও পৌঁছাতে পারেন না। হ্যাঁ, আপনাকে পডিয়ামে একা একজন অ্যাথলিট দেখতে পাওয়া যায়, কিন্তু তার পিছনে অনেক মানুষ থাকে। যদি আপনার এম এত বড় হয় তাহলে জীবনে ছোট ছোট জিনিসও আসবে, সেগুলো আপনি জীবিত করতেই হবে। তখনই তো জীবনের মজা, তখনই তো আপনি গল্প বলতে পারবেন। শেষে আপনি বুঝবেন যে আপনাকে কেউ আপনার থেকে ভালো চেনে না। তাহলে যদি আপনি সেই আত্মবিশ্বাস নিয়ে চলেন তাহলে আপনার ব্যক্তিত্ব আলাদা করে বেরিয়ে আসবে। আজকের অতিথি ভারতীয় ক্রীড়ার পথপ্রদর্শক, যিনি ডিফ্রমিটি নিয়ে জন্ম, 2 হাত ও রুদন, হরিয়ানায় বেড়ে উঠে বাধাকে শক্তিতে পরিণত করেছেন। 5 বার জাতীয় চ্যাম্পিয়ন, এশিয়ান প্যারা গেমে ব্রোঞ্জ মেডেল জয়ী এবং ভারতের প্রথম অ্যাকুডো অ্যাথলিট যিনি প্যারালিম্পিকে যোগ্যতা অর্জন করেছেন। বর্তমানে একটি ক্যাটাগরিতে বিশ্ব নম্বর 4 স্থানে রয়েছেন। তিনি শুধু মেডেল জিতছেন না, তিনি মানসিকতা পরিবর্তন করছেন। প্রতিটি যাত্রা একটি মাস্টার ক্লাসে রূপান্তরিত হচ্ছে অধ্যাবসায়ের। আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত শক্তি। অরেঞ্জ হন্নাজি, আপনি এসে খুব ভালো লাগলো। চলুন শুরু করি। হ্যাঁ, আপনার প্রধানমন্ত্রী মোদী স্যারের সাথে আমার ইন্টারভিউ দেখেছি এবং আপনি অনেক আত্মবিশ্বাসী ছিলেন এবং আপনি মোটেও নবাগত ছিলেন না। আপনার কেমন লেগেছে? এই আত্মবিশ্বাস একবারে আসেনি। এটা বাড়তে 16 বছর লেগেছে, কারণ আমি শেষ 16 বছর ধরে টাইকোয়ান্ডো করছি। আগে আমি ভাবতাম কিভাবে আমি স্টেজে যাব, মানুষদের সামনে কি বলবো, কিন্তু যেমন তেমন সামান্য কিছু অর্জন এবং দেহের পরিপক্কতা আসতেই আত্মবিশ্বাস স্বয়ংক্রিয়ভাবে গড়ে উঠেছিল। কারণ শেষ পর্যন্ত আপনাকে বুঝতে হয় যে আপনার চেয়ে বড় বা আপনার চেয়ে বেশি আপনাকে কেউ জানে না। তাই আপনি যদি সেই আত্মবিশ্বাস নিয়ে এগোন তবে আপনার ব্যক্তিত্ব আলাদা করে সামনে আসবে। ঠিক তেমনই পিএম এর সামনে থাকলে আমি অনুভব করেছিলাম যেন আমার দাদাজি সেখানে আছেন, তাই পুরোটাই স্বাভাবিকভাবে গিয়েছিল। সুতরাং এখন পর্যন্ত আপনার সবচেয়ে কঠিন তাইকোয়ান্ডো যুদ্ধে কোনটি ছিল? আপনি যদি আমার যাত্রা দেখেন তবে টোকিও অলিম্পিক ছিল আমার ডেবিউ, কারণ এটি প্যারা তাইকোয়ান্ডো 2020 সালে অভিষেক হয়েছিল। আমি খুব আত্মবিশ্বাসী ছিলাম যে আমি টোকিও প্যারালিম্পিকে গিয়েছিলাম, কিন্তু 16 এর রাউন্ডের ভিতরে একটু চোটের সম্মুখীন হয়েছিলাম। আমি জানতাম না যে আমার হাড় ফাটা গেছে। সোয়েলিং ছিল সামনে, কিন্তু টাইকোয়ান্ডো এমন একটি খেলা যেখানে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় চোট পেতে পারেন, আপনি কিছুই বুঝতে পারবেন না। তখন আমার পা পুরো ফোলা হয়ে গিয়েছিল, কিন্তু আমি ডাক্তারের কাছে বলছিলাম প্লিজ কিছু না কিছু করে এটা ঠিক করুন, আমাকে আমার ধাপে ধাপে ম্যাচ চালিয়ে যেতে হবে। যেমন আমি কোয়ার্টার ফাইনালের জন্য গিয়েছিলাম, খুব ভালো ম্যাচ চলছিল, কিন্তু ম্যাচের ভিতরে আমার পা পুরো শূন্য হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। ম্যাচ থেমে গেল এবং আমাকে পরাজয়ের সম্মুখীন হতে হলো। কিন্তু একটা কথা, সেই সময়টা আমার জন্য এমন ছিল যে আমি বুঝতে পারলাম হ্যাঁ আমি আমার জন্য কি গুরুত্বপূর্ণ। সেই সময় ছিল যখন কেউ আমাকে সমর্থন করেনি, ঠিক তখনই মজা আসে মানুষদের দেখাতে যে আমি জানি আমি কি করতে পারি, এবং আমি সেই জিনিসটিকে একটু শক্ত করে নিয়েছিলাম। পরে বিষয়গুলো সহজ হয়ে গিয়েছে। আমি শুনেছি আজকাল প্রতিটি খেলোয়াড়ের 4 থেকে 5 জন কোচ থাকে। আপনার দলের মধ্যে ফিজিওথেরাপিস্ট, মনোবিজ্ঞানী, পুষ্টিবিদ, ফিটনেস কোচ, প্রযুক্তিগত কোচ কারা রয়েছেন? আমার পুরো দলই রয়েছে যা আপনি বলেছেন, কারণ একা কোচের সাথে আপনি প্রশিক্ষণ নেবেন, শুধুমাত্র প্রশিক্ষণ দিয়ে কাজ হবে না। আপনাকে ফিটনেস ও পুষ্টিতেও মনোযোগ দিতে হবে। মানসিক স্বাস্থ্য খুব গুরুত্বপূর্ণ। অ্যাথলেটদের জন্য তার উপরও মনোযোগ দিতে হবে, কারণ সামগ্রিকভাবে যখন আপনি খেলাধুলা করেন আপনি শারীরিকভাবে যুদ্ধে অংশ নিচ্ছেন, কিন্তু মানসিকভাবেও লড়াই করতে হয়। মানসিক স্বাস্থ্য সবকিছু গুরুত্বপূর্ণ, এবং আমার টিমে এই সবই আছে। তারা আমাকে এই বিষয়গুলোতে সহায়তা করে, এবং আমি সাই লখনউতে প্রশিক্ষণ নেই, তাই টিম ছাড়া আপনি কোথাও পৌঁছতে পারবেন না। হ্যাঁ, পডিয়ামে একা অ্যাথলেট, পেছনে অনেক মানুষ থাকে। আপনি কি আপনার খেলার কোন নিয়ম বদলাতে চান? আমার মতে এমন কোনো নিয়ম খেলা ছাড়া হয় না। যদি খেলায় নিয়ম না থাকে তাহলে সেটা কি ধরনের খেলা হবে? আমার মতে যদি প্রতিটি খেলাধুলায় নিয়ম না থাকে তাহলে শৃঙ্খলা কি তা বলতেই হয়।
আপনি নিয়ম ও নিয়মাবলী অনুসরণ করতে থাকুন, নিয়ম অবলম্বন করবেন না তা নয়, কারণ সেটিই মূল বিষয়। যদি আপনি খেলাধুলায় যান শৃঙ্খলা ছাড়া বা নিয়ম ও বিধিমালা ছাড়া, আমার মতে সেটি খেলাধুলা নয়। তাহলে আপনার টাইকোয়ান্ডোর সম্পর্কে কোন দুইটি জিনিস আপনি সবচেয়ে ভালো লাগে? তাইকোয়ান্ডো যখন আমি করি তখন আমি নিজেকে সম্পূর্ণ মনে করি যে হ্যাঁ আমি এখানে আছি। আর যখন আমার ম্যাচ চলছে আমি কিছুই দেখতে পাই না, প্রতিপক্ষ ছাড়া আর কিছু শুনতে পাই না, কারণ আমি জানি মাঠে আমার জন্য কি গুরুত্ব রাখে। সেই জিনিসের জন্য আমি আমার 17 বছর দিয়ে যাচ্ছি, তাই তাইকোয়ান্ডো আমার জন্য জীবনের একটি অংশ। চাপপূর্ণ ছুটি বা ঘুড়ির প্রস্তুতি সময় আপনি কিভাবে সামলান? আপনি কি নার্ভাস হন? একদম হয়, নার্ভাসনেস থাকা আবশ্যক। যদি আপনি নার্ভাস ছাড়া ফাইটে নামেন তাহলে সেটাই ওভার কনফিডেন্ট বলা যেতে পারে, কিন্তু প্রতিটি এলিট অ্যাথলেট হোক বা একজন নতুন, নার্ভাসনেস জরুরি। নার্ভাসনেস খুব জরুরি, কারণ এই নার্ভাসনেসই আপনাকে জিতায়। আমার মতে যখন আপনি ফাইটের জন্য যান অনেকের আলাদা আলাদা টেকনিক থাকে, যেমন কেউ ফাইটে যাওয়ার সময় মিউজিক শুনেন, কেউ স্ট্রেস রিলিজের জন্য ঘুমিয়ে পড়েন। আমি যখন আমার ফাইটের ঘোষণা পাই আমি হেডফোন পরে আমার মিউজিক শুনতে থাকি। আমার প্রিয় গান আই অ্যাম দ্য বেস্ট SRK এর গান, তাই আমি খুব দ্রুত স্ট্রেস মুক্ত হয়ে যাই, আমার বেশি স্ট্রেস হয় না। আর আপনার উত্তর, এই বছরের লক্ষ্য কি? প্রথম লক্ষ্য, আমি আমার হাঁটু ঠিক করতে চাই, কারণ এটাই আমাকে অলিম্পিক পদক পর্যন্ত নিয়ে যাবে। যদি যাত্রার কথা বলা হয়, প্যারিসের পর আমার পুরো এখনো পুনর্বাসন চলছে। পুনর্বাসনের পরে আমার অনেক লক্ষ্য আছে। যদি এখনই বলি তাহলে আপনি পদকে কারা দেখতে পাবেন। যখন আমি পোডিয়ামে দেখাবো আপনি ধাপে ধাপে বুঝবেন অরুণার কথা। এবং আপনার অর্থে আপনি কোনো বন্ধু নন। আমার মেইনলি কম্পিটিশনে যারা প্রতিদ্বন্দ্বী হয় তারা সবাই আমার বন্ধু। আমার প্রকৃতি এমন যে আমি যদি কারোর সঙ্গে 2 মিনিট কথা বলি তারা দ্রুত আমার বন্ধু হয়ে যায়। এবং মাঠের মধ্যে আমরা খুব ভালো প্রতিদ্বন্দ্বী হই, মাঠের বাইরে আমরা খুব ভালো বন্ধু হয়। তাই জীবনে বন্ধুও তৈরি করা উচিত, বন্ধু ছাড়া জীবন ক্লান্তিকর হয়ে যায়। আপনি যদি নিজে একা থাকেন ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, আমি সম্মত, কিন্তু জীবন যদি আমার 2জন অথবা 1জন এমন বন্ধু আছে যারা আপনাকে বুঝতে পারে, কারণ আপনি সব কথা বাড়িতে বলতে পারবেন না। আপনি এও ভাবেন যদি বাড়িতে জানান মায়ে বাবা চিন্তিত হবেন, তাই আপনার কাছে এমন কেউ থাকা উচিত যিনি আপনার কথা শুনতে পারেন। আমি ধন্য, আমারও একজন খুব ভালো বন্ধু আছে। আপনি টোকিও 2020-এ আঘাত সত্ত্বেও লড়াই করেছিলেন এবং শেষ পর্যন্ত আপনাকে সরে যেতে হয়েছিল। সেই অভিজ্ঞতা আপনাকে কি শিখিয়েছে? পদক ছাড়াও আপনি আপনার পরিচয় সম্পর্কে কি শিখলেন? প্রত্যেকে অতীতে অলিম্পিক কয়দিন বড় ইভেন্ট মনে করে। যদি আপনি যে কোনো খেলোয়াড়ের কাছে জিজ্ঞাসা করেন আপনার স্বপ্ন কি, তাহলে 19.9% লোক বলবে যে আমি অলিম্পিক পদক বিজয়ী হতে চাই, কিন্তু কেউ আপনাকে এটা বলবে না। অলিম্পিক তো 4 বছর পরে আসে, তার আগে 3 বছর আপনি কি করবেন সেটাও তো গুরুত্বপূর্ণ। শোর টার্ম গোল সেট করবেন, তাহলে লং টার্ম গোল তৈরি হবে। আমি যখন টোকিও গিয়েছিলাম আত্মবিশ্বাস অনেক বেশি ছিল, কারণ আমি ভারতের একমাত্র অ্যাথলিট ছিলাম, তাই শুধু আমি সেখানে পারফর্ম করছিলাম না, সমগ্র ভারত আমার সাথে ছিল। ভারতের টাইকোয়ান্ডো দলের সবাই আমার সাথে পারফর্ম করতে গিয়েছিল। আমার প্রথম ম্যাচ ছিল সার্বিয়ার সঙ্গে, আমার বয়স তখন ছিল 12, আমার প্রতিপক্ষের বয়স ছিল 30, তাই একটু ভয়ও ছিল। অনেক অভিজ্ঞ তিনি। আমি কি করব না, তারপর বললাম কিছু নয়, ঈশ্বরে ছেড়ে দিচ্ছি, যা হবে দেখা যাবে, শুরু করা যাক। হ্যাঁ, আমি সেই সাফল্য অর্জন করেছিলাম। দ্বিতীয় ম্যাচ ছিল আমার গোল্ড মেডেলিস্টের সঙ্গে, যার টোকিওতে সোনার পদক ছিল। যখন আমি আপনাকে বলেছিলাম যে আমার পায়ে আঘাত লেগেছে, তখন আমি ম্যাচ চালিয়ে যেতে পারিনি। সেটা কিছু সেকেন্ডের সময় ছিল যখন আমি আমার প্রতিপক্ষকেও দেখছিলাম না, আমার মাকে দেখছিলাম না, এমনকি চোখ বন্ধ করেছিলাম, তেমন ব্যথা ছিল আমার। চোখ থেকে পানি ঝরছিল এবং মুখ থেকে বের হচ্ছিল মা, যেন আমি যেভাবে সেখানে থেকে খেলা শেষ করি। আমার মায়ের সঙ্গে কথা বলতে হয়। তাহলে জীবনে লড়াই সম্পর্কে বললে আমি অনেক বেশি লড়াই করিনি, কারণ ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছেন। আপনি কি লড়াই বলতে বোঝান? যদি আপনার কাছে খাওয়ার জন্য রুটি না থাকে বা অন্য কোনো বড় সমস্যা থাকে, তাহলে কি সেটা লড়াই? আপনি যদি সেই লড়াই বলতে চান তখন সেটা হয়
যখন আপনি প্রতিদিন দুবেলা রুটি পাচ্ছেন, আপনার পরিবার আছে এবং আপনাকে সমর্থন করছে, তাহলে তা লড়াই নয়, সেটাকে বরকত মনে করুন যে সবকিছু সমস্যা মুক্ত চলছে। হ্যাঁ, আপনি আপনার গল্প বলতেও পারেন যে আমি অনেক লড়াই করিনি না, যদি আপনার এম এত বড় হয়, তাহলে জীবনে এমন ছোট ছোট সমস্যা আসবে যা আপনাকে সামলে নিতে হবে। আর টোকিও সম্পর্কে কথা বলতে গেলে, টোকিও আমাকে দুর্বল করেনি, বরং তৈরি করেছে। কারণ টোকিওর পরে আমি এশিয়ান গেমসে প্রথম পদক জয়ী হয়েছি, যা ভারতের হয়ে 23 বছর পর এশিয়ান গেমসে পদক আনা। কিছু মাস পর এশিয়ান গেমস রয়েছে, আশা করি সেখানে ভালো করব। আপনি 2024 প্যারিস প্যারালিম্পিকে প্রবেশ করার সময় কি স্মরণ করেন? টোকিও এবং প্যারিসের মধ্যে পার্থক্য, টোকিও সময়ে কোভিড চলছিল এবং আপনার কিছু লাইভ দেখতে পাচ্ছিল ও কিছু দেখাচ্ছিল না, কেবল স্টেডিয়ামের ভিতরে যা ছিল। কিন্তু প্যারিসের সময় যখন তারা নাম বলল অরুণা ভারতকে প্রতিনিধিত্ব করছে, তখন এটি এমনই ছিল। কত বছরের স্বপ্ন আমি এখানে দেখতে পাচ্ছি আসছিল, এবং আমি একজন একজন করে দেখছিলাম সেখানে ভারতীয় পতাকা আমার পেছনে, এবং আমি আরামে যাচ্ছি, কোনো চাপ নেই যে লড়াই হবে। শুধু মনেই আসছিল যে এটি সেই সময় যার জন্য আমি এত বছর প্রশিক্ষণ নিয়েছি। এবং খুব ভালো লাগছিল প্যারিসের। যখন সবাই আমাকে দেখছিল, তখন যখন আমি আমার গ্রামে ফিরে গেলাম, তখন আমার পরিবারের সদস্যরা, আমার ভাই আমাকে ভিডিও শেয়ার করেছিল যেখানে আমার দাদি, আমার বাবা, সবাই মায়েরা বসেছিলেন যেমন আমি আসছি। আমার থেকে বেশি উদ্দীপনা হয়তো তারা ছিল যে সে এসে গিয়েছে এইভাবে। খুব ভালো ছিল এবং আমি চাই 2028তেও এরকম হোক, কোনো আঘাত ছাড়াই। এবং ভিড়ের উত্তেজনা কি আপনার জন্য উদ্দীপ্তক ছিল নাকি বিভ্রান্তিকর? স্যার, আমার জন্য ভিড়ের কোনো গুরুত্ব নেই। বিহাতে আমি চাই আমি নিজের প্রতিনিধিত্ব আপলোড করেন যাচ্ছি। আমি আমার ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করতে যাচ্ছি, তাই আপনি এটা এভাবে নিতে পারেন যে হ্যাঁ, ভিড় আছে, আমাকে দেখবে। যদি আমি জিতে যাই তবে প্রতিক্রিয়া কি হবে? আপনি যদি এভাবেই চিন্তা করেন তাহলে জীবন সহজ হয়ে যায় কিনা। যদি আপনি এই চিন্তা নিয়ে যান যে অনেক ভিড় আছে, আমি কি করব, তাহলে আপনি অর্ধেক খেলা তো হারিয়ে ফেলবেন। আপনার উচিত আপনার মূল বিষয়ের উপর দৃষ্টি নিবদ্ধ করা, বাকিগুলো আমার মতে কিছুই নয়। ভিডিও বিশ্লেষণ দেখার পর আপনি লড়াইয়ে কি উন্নতি করেছিলেন? ভিডিও বিশ্লেষণ একটি বা কোনো খেলায় আমরা বলতে পারি এটা আমাদের কাছে একটি বড় পয়েন্ট যে আমরা প্রতিপক্ষের দুর্বলতা জানতে পারি। যদি ওর কোনো প্রযুক্তিতে দুর্বলতা থাকে, তাহলে আমাদের ওই বিষয়ে শক্তি কি। আমি এবং আমার কোচ সেই বিষয়টিতে অনেক কাজ করেছি, যে মাম দেখো এটা চলছে, তো আমাকে কি করতে হবে। আমরা সেই অনুযায়ী প্রশিক্ষণ নিয়েছি। আমি আপনাকে বলি, যখন আমি প্যারিসে এশিয়ান গেমসের জন্য যাচ্ছিলাম, তখন আমার এই আঙুল পুরো ভেঙে গিয়েছিল। আমি যখন পাঞ্চ নিয়ে যাচ্ছিলাম, তখন মাঝপথে একটি কিক উঠিয়েছিল। ওটা আমার হয়ে গেলেও তখন আমার এমন হয়নি যে আরে এটা কি হয়েছে, এখন কিভাবে খেলবো। আঘাত আপনাকে থামাতে পারে না। যখন আপনার গোল ক্লিয়ার হয় এবং ভিডিও বিশ্লেষণ অনেক বড় ভূমিকা পালন করে, আপনার স্পোর্টস ফিল্ডে যদি মন দিয়ে সেই বিষয়টি দেখেন, তো প্রতিপক্ষের সম্পূর্ণ প্রযুক্তি বোঝা যায়। আপনি কি হরিয়ানা বা ভারতের অন্য কোনো মেয়েকে অনুপ্রাণিত করেছেন? একটি উদাহরণও সত্য। একজন মেয়ের নাম পেহেল, সে 7 বা 8 বছর বয়সী হতে পারে। সে পুরোপুরি আমার মতো দেখতে কপি করে। আমার এখনো মনে আছে সেই জিনিস। এখনো আমার কাছে একটি মেসেজ এলো যে দিদি, আমার স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে এবং আমি আপনার রোল প্লে করছি, তাহলে আমাকে কি করতে হবে। তাই সে যখন সে নিজের ছবি আমাকে পাঠিয়েছিল, তখন পুরো একই হেয়ার ক্যাট, পুরো ড্রেসিং সেন্স এবং ঠিক সেইভাবেই দাঁড়িয়ে আছে। আমি বললাম এটা কি? তখন মনে হলো যে জীবনে কিছু অর্জন করো, এবং এমন অনেক মেয়েদের মেসেজ আসে আমার কাছে যে আমি আপনাকে দেখে মোটিভেট হচ্ছি, আমার জীবনেও অনেক কিছু করতে হবে। তাই খুব ভালো লাগে যে কোথা থেকে শুরু করেছিলে এবং কোথায় পৌঁছেছো। আপনি পেয়েছেন সবচেয়ে ভালো পরামর্শ কি এবং কে দিয়েছে? আজকের সময়ে অনেক বিভ্রান্তি আছে, কেউই স্পষ্ট নয় তাদের লক্ষ্য নিয়ে।
কি করতে হবে? যদি আপনি আমাকে 5 বছর আগে জিজ্ঞেস করতেন, তবে আমার স্বপ্ন ছিল আমি ভারতের প্রথম ফ্লিট হতে হবে যার অলিম্পিক প্যারালিম্পিকে মেডেল থাকবে। বা আপনি যদি আমাকে স্কুল টাইমে এটা জিজ্ঞেস করতেন, আমার একটি মাত্র লক্ষ্য ছিল, আমি ভারতের প্রথম নারী খেলোয়াড় হতে চাই যিনি প্যারালিম্পিক ও অলিম্পিকে ভারতের জন্য প্রথম মেডেল আনবেন। এবং আমি জানি আমি আনবো, সময় লাগতে পারে, কিন্তু আনবো, কারণ আমি জানি আমি কি করতে পারি। কিন্তু যখন আমি লখনৌয়ে নতুন নতুন গিয়েছিলাম, তখন যখন জুনিয়র সিনিয়ররা বসতো, তারা বলতো, ওকে অলিম্পিয়ান এসেছে, আমরা কি কথা বলবো, কি নিয়ে কথা বলবো। কিন্তু আমি কখনো এমন আচরণ করি না, কারণ আমি জানি যে আমিও তাদের একজন। একসময় আমি ভালো লাগতো সবার সঙ্গে কথা বলা। কেউ কেউ আমার লক্ষ্য সম্পর্কে কথা বলেনি, বাকিরা কথা বলেছে কিন্তু লক্ষ্য সম্পর্কে কথা হয়নি। আসলে আমি জানতে চাইতাম, ভাই তোমার লক্ষ্য কি? সমস্ত বিশ্বের কথা নিয়ে এসে ভাবো দিদি এভাবে, দিদি এভাবে, দিদি এভাবে, কিন্তু মূল বিষয় কি সেটা স্পষ্ট নয়। কেউ ভাবে আমার জাতীয় স্তরে মেডেল পেয়ে গেলে আমি খুশি হব, কেউ বলবে অলিম্পিক করেও এমনই হয়, এটা হয়নি। এই মানসিকতা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় যদি আপনি আপনার লক্ষ্যগুলি পরিষ্কার রাখেন, এবং আপনি যদি জীবনে কিছুই দেখেন, যদি একটি দিন খারাপ যায় তাহলে পুরো জীবন খারাপ হয় না। আপনাকে টিকে থাকার জন্য যদি আপনার লক্ষ্য খুব বড় হয়, তাহলে আপনাকে ছোট ছোট বিষয়গুলি সহ্য করতেই হবে। তখনই জীবনটা মজার হয়। আপনি তখনই গল্প বলতে পারবেন, আগামীকালের আমি বলেছিলাম, এইভাবে করেছিলাম, ওইভাবে করেছিলাম, কিন্তু আমি এটি বলবো না, আমি তো টিউবলাইটের নিচে বসে পড়াশোনা করতাম না, এটা আমার গল্প। যদি আমি সেটা বলি তাহলে মানুষ অনুপ্রাণিত হবে। বাহ! তৌবা টুটে যাওয়ার পরও অলিম্পিক পডিয়ামে সমাপ্তি করেছিল। তাহলে কেমন লাগবে এই বিষয়টা? এখন আর এমন কোনো দিন নেই আমি আমার লক্ষ্যের বিষয়ে ভাবি না। আশা করছি খুব কম দিন এমন গেছে। এবং আজকের যুবক বা সাধারণ মানুষ প্যারা অ্যাথলিটদের সমর্থনে কি করতে পারেন আপনি? এখন ভারতের মধ্যে যদি আমরা দেখি, তবে প্যারা অ্যাথলিটদেরকে সমর্থন দেওয়া হচ্ছে, কিন্তু ততটা নয় যতটা অলিম্পিক মেডেলিস্ট বা অলিম্পিয়ানদের দেয়া হয়। এদের মধ্যে অনেক পার্থক্য আছে। যদি আপনি ক্যাশ পুরস্কারের কথা বলেন, উভয়েরই সমান। তার কাছে তো খালি ক্যাশ নেই, তাই জীবন দান করা যাবে না, না কিছু চাকরি। উভয়কেই সমান সুযোগ দিতে হবে। যদি কেউ আপনার সামনে প্যারা অ্যাথলিট বসে থাকে, কেউ আপনার সামনে অলিম্পিয়ান বসে থাকে, তাহলে 5 জন আসছে, তারা তাদের দেখবে না। আমি অলিম্পিয়ান হতে চাই, বরং তাদেরও একই অর্জন আছে। মানুষের এখন ঠিক আছে, সরকার আমাদের সমর্থন করছিল, আগে থেকে অনেক বেশি সমর্থন করছে প্রাইম মিনিস্টার। আমরা তাদের একটি নাম দিয়েছিলাম, পরম মিত্র, যখন কথা হয়েছিল। তারা প্যারা অ্যাথলিটদের প্যারা অ্যাথলিট হিসাবে দেখে না, তারা আমাদের তাদের বন্ধু মনে করে। এবং তাদের সাথে যখন আমরা কথা বলি, আপনি যখন প্রথম প্রশ্নে আত্মবিশ্বাসের কথা বলেছিলেন, তখন সেই আত্মবিশ্বাস এইভাবে আসে না। যখন আপনার সাথে প্রাইম মিনিস্টার এভাবে কথা বলবেন যেন বাড়ির একজন পরিবার সদস্য, সেই আত্মবিশ্বাস তো নিজের থেকে আসবে। আসার ধন্যবাদ। তুমি অনেক ধন্যবাদ। এবং এটি আমাদের একটি অবিশ্বাস্য কথোপকথনের শেষে নিয়ে আসে অসাধারণ আরুণা তনবরের সাথে। তুমি হয়তো একজন যুবক স্বপ্নদ্রষ্টা এবং আকাঙ্ক্ষী প্রকৃতপক্ষে, কিংবা কেউ যিনি শুধু নিজের লড়াই খুঁজতে চেষ্টা করছেন। আমি আশা করি এই পর্বটি তোমাকে সাহস দেবে উঠে দাঁড়ানোর, মাথা উঁচু করে থাকার এবং চলার, পরিস্থিতি যতই কঠিন হোক। যদি আরুণা প্রতিবন্ধকতা পার হতে পারে, তাহলে তুমিও পারবে। তখন পর্যন্ত লড়াই চালিয়ে যাও, তোমার ভালো লড়াই।